এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 84 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 84 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে চলো চেষ্টা করি 2, 3 ও 5-এর বিভাজ্যতা। আচ্ছা, 2, 3 ও 5-এর বিভাজ্যতা, এটি দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে? এটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে 2, 3 ও 5 দ্বারা আমরা কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারি। আচ্ছা, একটু নিচে লক্ষ্য করলে এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে চলো সংখ্যাগুলোর বিভাজ্যতা অনুমান করার চেষ্টা করি। দেখো এবার যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। প্রথমে অনুমান করি, তারপর ভাগ করে যাচাই করি। অর্থাৎ এই যে নিচে আমরা সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি, এইখান থেকে কোন কোন সংখ্যাগুলোকে আমরা 2 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলো আমাদের প্রথমে নির্ণয় করতে বলা হয়েছে এবং তারপরে ভাগ করে যাচাই করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, যেমন দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 224। আমরা দেখব যে 224কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। তারপরে দেখব যে 1146, এটিকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা, এটিকে এবং এটিকে, এই প্রত্যেকটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আচ্ছা, এখন এটিকে ভাগ করার আগে আমরা যদি একটু টেকনিক শিখি, দেখো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি, একটি সংখ্যা দেখলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারি যে এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। ঠিক আছে, এই টেকনিকটা হচ্ছে কি, দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? সে কি বলেছে? সে বলেছে আমরা একক স্থানের সংখ্যাটি দেখে বিভাজ্যতা নির্ণয় করতে পারি। অর্থাৎ যে কোনো সংখ্যার আমরা যদি একক স্থানে যে সংখ্যাটি রয়েছে, একক মানে কি আমরা কিন্তু এর আগেও শিখেছি, তাই না? এর আগে অনেক ছোট থাকতেও কিন্তু আমরা শিখেছি, তাই না? একদম ডান পাশ থেকে একদম শেষে যে সংখ্যাটি থাকে সেটিকে কিন্তু বলা হয় একক, তাই না? এটিকে বলা হয় একক, এটিকে দশক, এটিকে শতক, এটিকে হাজার বা সহস্র। আমরা কিন্তু এই একক দশক শিখেছি, স্থানীয় মান শিখেছি, তাই না? তাহলে এই শেষের সংখ্যাটি অর্থাৎ একক স্থানে যে সংখ্যাটি থাকবে এটিকে দেখে কিন্তু আমরা খুবই সহজেই বুঝতে পারি যে এই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে কিনা। খুবই মজার বিষয়টি, তাই না? আচ্ছা, এখন কিভাবে করে আমরা বুঝবো? যেমন দেখো এইখানে আমরা যদি ক নাম্বারে লক্ষ্য করি, এখানে রয়েছে 224। এই 224-এর শেষে অর্থাৎ একক স্থানে রয়েছে কি? একক স্থানে কিন্তু রয়েছে 4, তাই না? এখন আমরা দেখবো যে এই 4কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। আগে কি রয়েছে এগুলোকে আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র দেখবো যে 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি কিনা। আমরা কিন্তু 2 দ্বারা 4কে ভাগ করতে পারি, তাই না? কারণ আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, তাই না? আচ্ছা, যেহেতু আমরা 4কে 2 দ্বারা ভাগ করতে পারি, তার মানে আমরা বুঝে নিব যে এই যে পুরো সংখ্যাটি, এই পুরো সংখ্যাটিকেই আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। খুবই মজার কিন্তু। দেখো এরপরে দেখো এখানে রয়েছে 1146 বা 1146। এর যে একক স্থানীয় মান এখানে রয়েছে কত? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6, তাই না? অর্থাৎ সবার শেষে রয়েছে 6। আমরা দেখব 6কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো আমরা যদি 2 এর ঘরে নামতে পারি, 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ 2 দ্বারা কিন্তু আমরা 6কে ভাগ করতে পারি। যেহেতু 2 দ্বারা 6কে ভাগ করতে পারবো, তার মানে এই পুরো সংখ্যাটিকেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। কত মজার বিষয়টি দেখো। একই রকমভাবে আমরা এইখানেও লক্ষ্য করব। দেখো এই যে গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 2283। এখানে একক স্থানে রয়েছে কি? একক স্থানে রয়েছে কিন্তু 3। তাহলে এই 3কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? আমরা কিন্তু 3কে 2 দ্বারা ভাগ করতে পারবো না। তার মানে আমরা বুঝতে পারি কি যে এই পুরো সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। যদি আমরা শেষের সংখ্যাটিকে ভাগ করতে পারি, তার মানে আমরা বুঝবো পুরো সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা একটু টেস্ট করে দেখি, দেখো একটু যদি আমরা পরীক্ষা করে দেখি যে আমাদের এই অনুমানটি সঠিক কিনা। দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে কি 224, তাই না? এই 224কে দেখো 224কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 224-এর শেষে রয়েছে 4, তাই না? এই 4কে যেহেতু 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো, তার মানে পুরো সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এখন দেখি আমাদের এই অনুমানটি সঠিক কিনা। দেখো 2 দ্বারা প্রথমে যদি আমরা এই 2কে ভাগ করি, তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 একে 2। এরপর আমরা এই 2কে নিচে নামালাম। এখন যদি এই 2কে 2 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা কিন্তু আবারও একবার ভাগ করতে পারবো, 2 একে 2। আচ্ছা, এই 2কেও ভাগ করা হয়ে গেল, বাকি রইল 4। 4কে যদি নিচে নামিয়ে দেই, এখন যদি 4কে আমরা 2 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 2 একে 2, 2 দুগুণ 4, তাই না? আমরা এখানে লিখবো 2 দুগুণ 4। আচ্ছা দেখো, এখন 4 থেকে 4 চলে গেলে কিন্তু থাকে 0। তার মানে প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু ভাগ করা হয়ে গেল। আমরা এখানে পাচ্ছি 112, শেষে কিন্তু আর কোনো অবশিষ্ট নেই, তাই না?
তার মানে কিন্তু 2 দ্বারা এই 224 নিঃশেষে বিভাজ্য, তাই না? দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে 4কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে পুরো সংখ্যাটিকেই ভাগ করা যাবে। আমরা কিন্তু এখানে দেখলাম যে পুরো সংখ্যাটিকেই ভাগ করা গিয়েছে, তাই না? দেখো কত মজার বিষয়টি। এইভাবে করে তোমরা কি করবে, প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদাভাবে ভাগ করবে, হ্যাঁ। এবং আমরা এটিকে কিভাবে করে সমাধান করব, আমরা ক নাম্বার দিয়ে লিখব, যেহেতু আমরা ক নাম্বার দিয়ে কী লিখব, যেহেতু 224-এর একক স্থানীয় মান অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে 224-কেও 2 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 224 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইভাবে করে লিখবো। আমি আবারও একটু তোমাদেরকে বলি, দেখো আমরা লিখবো হচ্ছে, যেহেতু 224-এর একক স্থানীয় মান 4কে 2 দ্বারা ভাগ করা যায়, অতএব 224 এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা লিখব। তোমরা এইভাবে করে প্রত্যেকটি অঙ্ক সমাধান করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হয়েছে, যদি একক স্থানে 0, 2, 4, 6 ও 8 থাকে, তবে সংখ্যাটি 2-এর গুণিতক, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে কিন্তু আবার আমাদের আরেকটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি, যে কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে এবং 8 থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কি এই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 2 নম্বর বলা হয়েছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করি, অর্থাৎ এবার আমরা দেখব যে 5 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য। এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন আমরা কিন্তু ঠিক আগের মতোই এবারেও কিছু বিষয় দেখে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য কিনা। কিভাবে? দেখো আমরা এবারেও লক্ষ্য করব, এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোর একদম শেষে অর্থাৎ একক স্থানীয় যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটিকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি কিনা। ঠিক আছে, যেমন দেখো এখানে রয়েছে 555, এখানে একক স্থানে রয়েছে 5, এই 5কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ, 5কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? কারণ 5 একে 5, যেহেতু এই একক স্থানীয় 5কে ভাগ করতে পারবো, তার মানে পুরো সংখ্যাটিকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। এরপর দেখো এখানে খ নাম্বারে রয়েছে 354, এই 354-এর 51 একক স্থানীয় যে অঙ্কটি, সেটা হচ্ছে কত? 4, তাই না? 4কে কি আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো? 4কে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এই পুরো সংখ্যাটিকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না। তোমরা কিন্তু চাইলে দেখতে পারো, হ্যাঁ, করে দেখতে পারো। এরপরে দেখো গ নাম্বার বলা হয়েছে 2230, হ্যাঁ। আচ্ছা, এই 2230-এর শেষে রয়েছে কি? শেষে কিন্তু রয়েছে 0। আচ্ছা, আমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যে সমস্ত সংখ্যাগুলোর শেষে 5 থাকবে এবং 0 থাকবে, 5 এবং 0 থাকবে, খুবই সহজ বিষয়, যে সমস্ত সংখ্যার শেষে 5 থাকবে এবং 0 থাকবে, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা 5 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো। ঠিক আছে, যেমন দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটির শেষে রয়েছে 0, তার মানে এটিকেও কিন্তু 5 দ্বারা আমরা ভাগ করতে পারবো। এই ঘ নাম্বার যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, এর শেষে রয়েছে 5, তার মানে এটিকেও কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে আমরা এইখান থেকে একটি ভাগ অঙ্ক যদি করার চেষ্টা করি, আমরা কোনটিকে করব? আমরা যদি এই গ নাম্বার অঙ্কটিকে করি, অর্থাৎ 2230-কে যদি আমরা, দেখো 2230-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখি যে ভাগ করা যায় কিনা। আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 5 এবং 0 থাকে, এখানে যেহেতু 0 রয়েছে, তার মানে এই সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখন আমরা দেখি যে আমাদের এই ধারণাটি কতটুকু সঠিক। দেখো যদি আমরা 5 দ্বারা প্রথমে এক সংখ্যাকে অর্থাৎ এক অঙ্ককে ভাগ করার চেষ্টা করি, এখানে এক অঙ্ক রয়েছে 2, এই 2কে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? যার কারণে আমরা এই পাশের যে 2 রয়েছে, অর্থাৎ এই দুটি অঙ্ককে একসঙ্গে ভাগ করব, 2 এবং 2 মিলে হয়ে গেল 22। এখন দেখো তো 22কে আমরা 5 দ্বারা কয়বার ভাগ করতে পারি? আমরা জানি 4 5 20, তাই না? আমরা জানি 4 5 20, আমরা নিচে লিখলাম 20। এবারে 22 থেকে যদি এই 20কে বিয়োগ করে দিয়ে, দেখো 2 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। এরপর আমরা কী করবো? পাশে যে 3 রয়েছে, 3কে আমরা নিচে নামিয়ে দেবো। এখানে আমরা পাচ্ছি 2 এবং 3 মিলে হয়ে গেল 23। এখন এই 23কে যদি 5 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা জানি আবারও কিন্তু 4 দ্বারা আমরা ভাগ করব, তাই না? আচ্ছা, আমরা জানি 4 5 20 হয়। আবার 5-এর সঙ্গে যদি আমরা 5কে গুণ করি, তাহলে হয়ে যাবে 5 5 25, মানে 23-এর চেয়ে বড় হয়ে যাবে। যার কারণে কিন্তু আমরা 4 বার ভাগ করব। আমরা এখানে লিখে দেবো 4, কারণ 4 5 হয়
আবারও 20 আমরা লিখে দিলাম এখানে 20। এখন এই 23 থেকে 20কে যদি বিয়োগ করি 3 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 3, 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না মানে 0। এরপরে দেখো এখানে বাকি রইল এই শূন্যটা, তাই না? এই শূন্যকে যদি আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে 3 এবং 0 মিলে হয়ে গেল 30। এখন এই 30কে যদি 5 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যাবে আমরা জানি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এই 30-এর সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। দেখো 5-এর সঙ্গে যদি 6কে গুণ করি তাহলে হয় 5 6 30। এখন এই 30 থেকে 30 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? এবং এখানে প্রত্যেকটা অঙ্ককেও আমাদের ভাগ করা হয়ে যায়। দেখো এখানে যেহেতু কোনো অবশিষ্ট নেই তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি, আমরা কিন্তু বুঝতে পারি যে এই 5 দ্বারা 2230 কি নিঃশেষে বিভাজ্য, তাই না? আচ্ছা, তার মানে আমরা যেটি ধারণা করেছি সেটি কিন্তু সঠিক হয়েছে। তাহলে এইভাবে করে কিন্তু তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলোকেও সমাধান করবে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে আমাদের বলা হয়েছে এক্ষেত্রে কিভাবে আমরা নিয়মটি খুঁজে বের করতে পারি। আচ্ছা, আমি যে নিয়মটি তোমাদেরকে বলেছি, হ্যাঁ, এই নিয়মটি দেখো নিচে কিন্তু বলা হয়েছে এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে সংখ্যাগুলোর একক স্থানে 0 বা 5 থাকে সে সংখ্যাগুলো 5-এর গুণিতক। সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলোর শেষে বা একক স্থানে কি থাকবে, 0 থাকবে বা 5 থাকবে, সেগুলোকে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নাম্বার বলা হয়েছে 3-এর বিভাজ্য সংখ্যা নির্ণয় করি। আচ্ছা, এবার আমরা 3-এর বিভাজ্য সংখ্যা অর্থাৎ 3কে কোন কোন সংখ্যা দ্বারা 3 দ্বারা আমরা কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারবো সেটি কিন্তু এবারে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু আমরা 3টে অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে বলা হয়েছে 261, তারপরে বলা হয়েছে 262, তারপরে বলা হয়েছে 263। তাহলে এই সংখ্যাগুলো দেখে আমরা কিভাবে করে বুঝবো যে এই সংখ্যাগুলোকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো কিনা। আচ্ছা, এটি বোঝার জন্য কিন্তু একটি সুন্দর টেকনিক রয়েছে, একটি মজার টেকনিক রয়েছে। সেটি হচ্ছে কি জানো? সেটি হচ্ছে এইখানে যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখো 2 একটি অঙ্ক, 6 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক, তাই না? এই যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি অঙ্ককে আমরা প্রথমে যোগ করব। হ্যাঁ, যেমন দেখো 2 এবং 6কে যদি আমরা যোগ করি তাহলে 2 এবং 6 মিলে হয়ে গেল 8। 8-এর সাথে যদি আরও 1কে আমরা যোগ করি 8 এবং 1 মিলে হয়ে গেল 9। এখন এই যে আমরা 9 পাচ্ছি, এই 3টিকে যোগ করে কত পাচ্ছি, 9 পাচ্ছি, তাই না? এখন দেখবো যে 9কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা দেখো 9কে 3 দ্বারা কি ভাগ করতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, অর্থাৎ 9কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তার মানে এই পুরো সংখ্যাটিকেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। যেমন দেখো আমরা কিন্তু এখানে এই ভাগ অঙ্কের সমাধানটি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, যখন আমরা ভাগ অঙ্কটি এখানে করেছি, তোমরা এই যে এখান থেকে তো অবশ্যই এটি দেখলে তোমরা বুঝবে যে কীভাবে করে ভাগ করা হয়েছে। যখন এটিকে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে দেখো শেষে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 0, তার মানে এখানে কিন্তু আর কোনো অবশিষ্ট নেই, আমরা কিন্তু নিঃশেষে এটিকে ভাগ করতে পেরেছি, তাই না? আচ্ছা, দেখো এখানে এই 3টিকে যোগ করে যেহেতু আমরা 9 পেয়েছিলাম, আমরা 9 দেখেই কিন্তু বুঝতে পেরেছিলাম যে 9কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যাবে তার মানে এই পুরো সংখ্যাটিকেই 3 দ্বারা ভাগ করা যাবে। আমরা কিন্তু ঠিক এই বিষয়টি এখানে দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু 3 দ্বারা এই পুরো সংখ্যাটিকেই ভাগ করতে পেরেছি। এবার একই রকমভাবে যদি আমরা খ নাম্বার লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 262। এই 3টিকেও কিন্তু আমরা এবারে যোগ করব। দেখো 2 এবং 6, এই 2 এবং 6কে যোগ করলে হয় 8। 8-এর সঙ্গে যদি আরও 2কে আমরা যোগ করে দিই তাহলে 8 এবং 2 মিলে হয়ে গেল 10। তাহলে এই যে 10 আমরা পাচ্ছি, 10কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? 10কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? কারণ 3-এর ঘরের নামতার মধ্যে কিন্তু আমরা 10 পাবো না, তাই না? যেহেতু 10কে 3 দ্বারা ভাগ করতে পারবো না তার মানে এই পুরো সংখ্যাটিকেও কিন্তু আমরা 3 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না। যেমন দেখো এখানে কিন্তু আমরা ভাগ অঙ্কটি দেখতে পাচ্ছি, যখন 3 দ্বারা এই পুরো সংখ্যাটিকে আমরা ভাগ করলাম তখন আমাদের ভাগশেষ কিন্তু 1 রয়ে গেছে। দেখো এখানে কিন্তু 1 ভাগশেষ রয়ে গেছে, মানে এই 1কে কিন্তু আর ভাগ করতে আমরা পারলাম না, তাই না? এটি অবশিষ্ট রয়ে গেল। তার মানে আমরা কি বলতে পারি, 3 দ্বারা এই 262 কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়, তাই না? আচ্ছা, তার মানে আমরা প্রথমে কি দেখে এটি বুঝতে পেরেছি, এই দেখো এই যোগফলটি দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি, তাই না? একই রকমভাবে আমরা এটিকেও যদি লক্ষ্য করি, এই 3টিকে যদি যোগ করি, দেখো 2 এবং 6কে যোগ করলে হয় 8। 8-এর সাথে আরও 3কে যদি আমরা যোগ করি, 8 এবং 3 মিলে হয়ে যায় 11। এখন এই 11কে কি আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো? 11কেও কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবো না, তার মানে এই পুরো সংখ্যাটিকেও কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। দেখো যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, এখানে আমাদের ভাগ করে দেখানো হয়েছে, ভাগ করার পরে কিন্তু শেষে গিয়ে 2 অবশিষ্ট রয়ে গেছে, তাই না? তার মানে এই 2 যেহেতু অবশিষ্ট তার মানে কি আমরা বলতে পারি 3 দ্বারা এই 263 নিঃশেষে বিভাজ্য নয়, মানে আমরা কিন্তু ভাগ করতে পারিনি।
তাই না বন্ধুরা? আশা করি সকলে তোমরা এই বিষয়টিও খুবই সহজেই বুঝতে পেরেছো যে কীভাবে করে আমরা শুরুতেই একটি অঙ্ক দেখেই বুঝতে পারবো যে এটি 3 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, এই দেখো এইখানে কিন্তু এই মেয়েটি ঠিক একই বিষয়টি বলেছে আমাদের। এখানে বলে এই মেয়েটি কি বলেছে? বলেছে এখানে ব্যতিক্রমধর্মী একটি নিয়ম রয়েছে। আচ্ছা, নিয়মটি হচ্ছে কি, যদি সংখ্যাটির প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক হয় তাহলে সংখ্যাটিও 3-এর গুণিতক হবে, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমি তোমাদেরকে যে নিয়মটির কথা বলেছি, আমরা প্রত্যেকটি অঙ্ককে এখান থেকে কী করব, এখান থেকে কিন্তু আমরা যোগ করব। যোগ করে দেখব যে সংখ্যাটি আমরা পাই এটিকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। এটিকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তার মানে এই পুরো সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে, আর যদি এটিকে ভাগ করা না যায় তার মানে এই পুরো সংখ্যাটিকেও 3 দ্বারা ভাগ করা যাবে না। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।